বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। কালের পরিক্রমায় করোনা মহামারীতে তোমাদের শিক্ষা জীবনের অধ্যবসায়ের সফলতা অর্জনের জন্য আমি আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস ক্ষমতা ও কর্মদক্ষতা। এই টপিকসটা মূলত পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি। এই অধ্যায়টিকে আমরা মূলত তিনটি বিষয়বস্তুতে ভাগ করেছি। সবাই দেখো, প্রথম বিষয়বস্তু ক্ষমতা ও কর্মদক্ষতা, দ্বিতীয় বিষয়বস্তু কাজ, তৃতীয় বিষয়বস্তু শক্তি। এই তিনটি বিষয়বস্তুতে আমি ভাগ করেছি। আসলে একজনের বোঝানোর স্টাইল এক এক রকম। আমি এই অধ্যায়টিকে যখন বুঝাবো শুরুতেই তিনটি ভাগে বিভক্ত করেছি। আমি আবার উপস্থাপন করতেছি ক্ষমতা ও কর্মদক্ষতা, নাম্বার 2 কাজ, নাম্বার 3 শক্তি। তো যাই হোক, আমরা আজকে যেহেতু লেকচার 1, দেখো হেডলাইনটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি, টপিকস ক্ষমতা ও কর্মদক্ষতা, লেকচার 1। তো লেকচার 1 বলতে আমি ক্রমান্বয়ে লেকচার 2 তে চলে যাব, লেকচার 3 তে চলে যাব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেন ভালো প্রত্যাশা রেখে ভালো সফলতা অর্জন করতে পারো, সে হিসেবেই আমি লেকচার 1, লেকচার 2 ক্রমান্বয়ে আমি সিরিয়াল রাখবো। তোমরা যেন সহজে জিনিসগুলো অনুধাবন করতে পারো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা লেকচার 1 ক্ষমতা ও কর্মদক্ষতার যে টপিকস আছে, এই টপিকসের ভিতরে শুধু আজকে আমরা যে সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব সে সকল প্রশ্ন সব বোর্ডে দেখো। আমি শুরুতে লিখে রেখেছি ক্ষমতা বলতে কি বোঝায়। নাম্বার 2 ক্ষমতার মাত্রা নির্ণয় করো। নাম্বার 3 ক্ষমতার একক নির্ণয় করো। নাম্বার 4 1 ওয়াট কাকে বলে। নাম্বার 5 10 ওয়াট কাকে বলে। নাম্বার 6 1 এইচপি কি অর্থাৎ হর্স পাওয়ার। নাম্বার 7 কোন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষমতা 7 মেগাওয়াট বলতে কি বোঝায়। শিক্ষার্থীবৃন্দ, এই 7টি প্রশ্ন নিয়েই আমাদের আজকের টপিকস। তো দেখা যাক আমরা কতটুকু শেষ করতে পারি এবং তোমাদের সফলতার জন্য কতটুকু কাম্য বয়ে আনতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা যদি প্রথম প্রশ্ন বুঝাই, দেখো ক্ষমতা বলতে কি বোঝায়। তো ক্ষমতার সংজ্ঞাটা আমি বলি, কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা উৎস কর্তৃক কাজ করার হারকেই ক্ষমতা বলে। আমি আবার বলি, কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা উৎস কর্তৃক কাজ করার হারকেই ক্ষমতা বলে। আসলে এখানে উৎস বলতে ডায়নামো, মোটর বা বিভিন্ন ইঞ্জিন ইত্যাদিকে বোঝানো হয়েছে। তো আমরা যদি বাস্তবের ক্ষেত্রে তোমাদের বোঝানো হয়, সাপোজ তোমরা আজকে আমার সামনে ক্লাস করতেছো, এই ক্লাসের ভিতরে তোমরা অনেকগুলো বেঞ্চে বসে আছো। তোমাদেরকে যদি আমি কাজ দেওয়া হয়, সকল স্টুডেন্ট যতগুলো বেঞ্চ আছে প্রত্যেকটা বেঞ্চকে এক একজন করে পাশের রুমে নিয়ে যাবা, পাশের কক্ষে নিয়ে যাবা। সেক্ষেত্রে তোমাদের ক্ষমতা কার কতটুকু সেটা তোমরা কিভাবে অনুধাবন করবে। অ্যাকচুয়ালি অনুধাবন করতে হবে ক্ষমতাটা এভাবে, কে কার আগে নিতে পারে, কে কার আগে নিতে পারে ওই চিন্তা করে কিন্তু ক্ষমতা নির্ণয় করতে হয়। তাহলে দেখো, এই রুম থেকে পাশের কক্ষে যখন নিয়ে গেছো সেটা কাজ, কিন্তু কে কার আগে নিয়ে গেছো সেটা সময় দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম কি, কাজকে সময় দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যাবে সেটাই তোমাদের ক্ষমতা। তো আমরা যদি গাণিতিকভাবে জিনিসটা দেখি, বোর্ডের দিকে তাকাও সবাই। ক্ষমতা সমান কাজ বাই সময়। দেখো, আমরা যদি বাস্তব প্র্যাকটিক্যাল অনুযায়ী চিন্তা করি, তোমরা দেখো যতগুলো বেঞ্চ আছে পাশের রুমে নিয়ে গেলা সেটা হলো তোমার কাজ, কিন্তু কত সময় তুমি নিয়ে গেছো সেই সময় দ্বারা ভাগ করে তুমি কি করলা, ক্ষমতাটা পেয়ে গেলা। তো যাই হোক, আমরা জানলাম যে পরিমাণ কাজ করব সেটাকে সময় দ্বারা ভাগ করলে আমরা ক্ষমতা পেয়ে যাব। তোমাদের ভালোভাবে বোঝার জন্য সংজ্ঞাটাকে আমি আবারও মডিফাই করতেছি। কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা উৎস কর্তৃক কাজ করার হারকেই ক্ষমতা বলে। শিক্ষার্থীবৃন্দ, তোমার প্রশ্নটা কিন্তু লেখা আছে, দেখো ক্ষমতা বলতে কি বোঝায়। সেক্ষেত্রে আমরা একটু ডিটেলস লিখতে পারি। যদি মনে করি কোনো ব্যক্তি বা উৎস
টি সময়ে ডাব্লিউ পরিমাণ কাজ সম্পন্ন করে। আমরা যদি ব্যাখ্যাটা গাণিতিকভাবে দেই এভাবে, মনে করি টি সময়ে ডাব্লিউ পরিমাণ কাজ সম্পন্ন করে কোনো ব্যক্তি বা উৎস, তাহলে তার ক্ষমতা পি হবে পি ইকুয়াল ডাব্লিউ বাই টি। দেখো সবাই, ক্ষমতাকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি, ক্ষমতা পি, কাজ যদি হয় ডাব্লিউ, সময় হবে টি। এই পি ইকুয়াল ডাব্লিউ বাই টি, এটাই যদি আমরা বলি, দেখো কোনো ব্যক্তি বা উৎস কর্তৃক টি সময়ে ডাব্লিউ পরিমাণ কাজ সম্পন্ন হলে তার ক্ষমতার গাণিতিক সমীকরণ হবে পি ইকুয়াল ডাব্লিউ বাই টি। এভাবে আমরা ক্ষমতা সংজ্ঞাটা দিতে পারি। এখানে আরেকটু তথ্য আমি তোমাদের দিয়ে দেই। অ্যাকচুয়ালি ক্ষমতার কোনো দিক নেই, যেহেতু ক্ষমতার কোনো দিক নেই সেহেতু আমরা বলতে পারি ক্ষমতা একটি স্কেলার রাশি। তাহলে আমরা এখানে অনেকগুলো তথ্য পেয়ে গেলাম। ক্ষমতা কাকে বলে? ক্ষমতার যেহেতু দিক নেই, সেটা একটা স্কেলার রাশি, তার গাণিতিক সমীকরণ পি ইকুয়াল ডাব্লিউ বাই টি। দেখো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের শুরুতে যখন আমি উপস্থাপন করেছি সকল প্রশ্নসমূহ, তার ভিতরে দ্বিতীয় প্রশ্ন ছিল ক্ষমতার মাত্রা নির্ণয় করো। আমরা এখন ক্ষমতার মাত্রা নির্ণয় করব। তো দেখো কিভাবে নির্ণয় করতে হয়। দেখো সবাই, আমরা জানি ক্ষমতা সমান কাজ বাই সময়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো কি জানো না, আমরা পরের লেকচারে যদি আমরা আলোচনা করব কাজকে ভাঙলে অ্যাকচুয়ালি বল গুণন সরণ পাওয়া যায়, আর সময় তো আছেই। তাহলে খেয়াল করো, সময় সময়ের জায়গায়, বাট কাজকে আমরা বল গুণন সরণে ডিভাইড করেছি। এখন দেখো, যদি আমরা বল ও সরণের ক্ষেত্রে বলকে আবার ভাঙি, তাহলে পেয়ে যাব ভর গুণন ত্বরণ, আর সরণটা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে, নিচে আছে সময়। দেখো, ভরকে যদি আমরা ভাঙি শিক্ষার্থীবৃন্দ, ভর যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। কারণ কি, ভর একটি মৌলিক রাশি, কিন্তু ত্বরণ একটি লব্ধ রাশি। ত্বরণকে যদি আমরা ভাঙি তাহলে চলে আসবে বেগ বাই সময়। তাহলে দেখো, যদি বেগ বাই সময় আসে, নিচে কিন্তু আরো একটা সময় রয়ে গেছে, তাহলে সময় দুইটা হয়ে গেল, সেক্ষেত্রে আমরা সময় স্কোয়ার দিতে পারি। আর পাশাপাশি সরণ তো আছে। তোমরা জানো ভর একটি মৌলিক রাশি, সরণ একটি মৌলিক রাশি, সময় একটি মৌলিক রাশি। আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছি। তো সেক্ষেত্রে ভর গুণন বেগ, বেগকে আবার ভাঙা যায় সরণ বাই সময়। তাহলে কি হলো, দেখো বেগ যেহেতু একটি লব্ধ রাশি, বেগকে ভাঙলে আমরা পেয়ে যাব সরণ বাই সময়, পাশাপাশি সরণ আছে। তাহলে সময় স্কয়ার তো আসছেই, আর একটা সময় হয়ে গেল। তাহলে জিনিসটা আমি আবারও উপস্থাপন করতেছি। দেখো সবাই, যে কাজ বাই সময়, সেটা আমরা ক্ষমতার সংজ্ঞা বুঝেই জানি। কাজকে বাংলে বল গুণন সরণ, আর সময় তো নিচে রয়ে গেছে। বলকে বাংলে ভর গুণন ত্বরণ, সরণ রয়ে গেছে, সময় নিচে আছে, ভর জায়গায় রয়েছে। ত্বরণকে ভাঙলে আমরা বেগ বাই সময় পেয়ে যাই, কিন্তু সময় আরো একটা থাকার কারণে সেটা অলরেডি সময় স্কোয়ার হয়ে গেছে। এখন দেখো, এই বেগটা আবারও ভাঙা যায় সরণ বাই সময়। তো নিচে সময় স্কোয়ার আছে, আর উপরে ভর সরণ, সরণ হয়ে গেল। সরণ যদি হয় তোমার দুইটা, তাহলে সরণ স্কোয়ার হয়ে যাবে। দেখো, আমরা যদি মাত্রাগুলো বসাই, ভরের মাত্রা n আর সরণের মাত্রা n, কিন্তু সরণ আছে দুইটা, যেন স্কয়ার, আর সময় আছে মাত্রা t, কিন্তু হয়ে গেছে তিনটা। তাহলে মাত্রাটা দাঁড়ালো m l ইনভার্স t, তোমার l হয়ে গেল l2 আর t হয়ে গেল ইনভার্স 3। তাহলে m l2 t ইনভার্স 3, এটাই হবে ক্ষমতার মাত্রা সমীকরণ। তো শিক্ষার্থীবৃন্দ, 3 নম্বর প্রশ্ন ছিল ক্ষমতার
একক নির্ণয় করো। তো ক্ষমতার একক নির্ণয়টা আমরা কিভাবে করব দেখো একটু। ক্ষমতার একক নির্ণয় অ্যাকচুয়ালি মাত্রা যেভাবে নির্ণয় করব ঠিক সেভাবেই চলে আসবে। দেখো আমি আবার বলি, আমরা জানি থেকে ক্ষমতার সংজ্ঞা থেকে কাজ বাই সময়, সেটাকে আমরা যদি ধীরে ধীরে ভাঙার মাধ্যমে লব্ধ রাশিগুলো ভেঙে যখন মৌলিক রাশিতে পরিণত করব, তখন ক্রমান্বয়ে সেটা এতটুকু পর্যন্ত চলে আসবে। এখন আমরা যদি তার একক নির্ণয় করি, দেখো এককের ক্ষেত্রে কি চলে আসবে, এককের ক্ষেত্রে চলে আসবে ভরের একক হলো কেজি বা কিলোগ্রাম, সরণ যেহেতু দুইটা, তাহলে সরণের একক হলো মিটার স্কয়ার, আর সময় হবে তোমার সেকেন্ড, সময়ের একক সেকেন্ড। যদি আমরা এখানে এর একক ইউজ করি, তাহলে ভরের একক কিলোগ্রাম, সরণের একক মিটার, দুইটা থাকাতে স্কয়ার, সময় হলো সেকেন্ড, কিন্তু সময় তিনটা থাকার কারণে কিউব। যদি আমরা এটা ক্যালকুলেশন করি, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড কিউব, ইহাই হলো তোমার ক্ষমতার একক নির্ণয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যে সকল প্রশ্ন শুরুতে উপস্থাপন করেছি তার ভিতরে পরপর 3টি প্রশ্নের আমরা আলোচনা করেছি। 4 নম্বর প্রশ্ন ছিল 1 ওয়াট কাকে বলে। আসলে 1 ওয়াটের সংজ্ঞাটা আমরা ক্ষমতার সংজ্ঞা অনুযায়ী দিতে পারি। আমরা যদি মুখস্থ বিদ্যা না করে ক্রমান্বয়ে গাণিতিক সমীকরণের মাধ্যমে আমরা আলোচনা করি, তাহলে দেখো কিভাবে লিখতে পারি। আমরা লিখব ক্ষমতার ক্ষেত্রে গাণিতিক সমীকরণ P ইকুয়াল W বাই T। যেহেতু আমরা একক লিখব, তো সেক্ষেত্রে ক্ষমতার একক আমরা জানি ওয়াট, আর W অর্থাৎ কাজ, কাজের একক হচ্ছে 1 জুল, সময়ের একক হয়েছে সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড। তাহলে আমরা কি করলাম, অ্যাকচুয়ালি ক্ষমতার গাণিতিক সমীকরণ হতে তার এককটাকে উপস্থাপন করলাম। ক্ষমতার একক ওয়াট, কাজের একক জুল, সময়ের একক সেকেন্ড। তো তাহলে আমরা দেখো 1 ওয়াটের সমীকরণটা কিভাবে লিখতে পারি। কোনো ব্যক্তি বা উৎস কর্তৃক 1 সেকেন্ডে 1 জুল কাজ সম্পন্ন হলে তাকে 1 ওয়াট বলে। আমরা আবারও বলি 1 ওয়াট কাকে বলে। 1 সেকেন্ডে 1 জুল কাজ সম্পন্ন হলে তাকে 1 ওয়াট বলে। শিক্ষার্থীবৃন্দ, আমরা 4টি প্রশ্ন ইতিমধ্যে শেষ করে ফেলেছি। 5ম নম্বর প্রশ্ন যেটা লিখেছি, তোমরা খাতা লিখেছিলে, 5 নম্বর প্রশ্ন ছিল 10 ওয়াট কাকে বলে। আসলে 1 ওয়াট যদি আমরা পারি, তাহলে 10 ওয়াট আমরা খুব সহজে আনসার করতে পারবো। দেখো, যদি আমরা 10 ওয়াটের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে তুমি 1 ওয়াটের জায়গায় 10 ওয়াট লিখে দাও, আর উপরে লিখে দিবে 10 জুল, নিচে 1 সেকেন্ড থাকবে। দেখো, যদি আমরা 10 ওয়াটের সংজ্ঞাটা দেই, কোনো ব্যক্তি বা উৎস কর্তৃক 1 সেকেন্ডে 10 জুল কাজ সম্পন্ন হলে তাকে 10 ওয়াট বলে। অনুরূপভাবে 10 ওয়াট, 20 ওয়াট, 50 ওয়াট যে কোনো সংখ্যায় আসতে পারে, আমরা মুখস্থ না করে এভাবে দিয়ে দিব। তো দেখো, আমাদের ক্রমান্বয়ে 5টি প্রশ্ন শেষ। 6 নম্বর প্রশ্ন ছিল 1 এইচপি কাকে বলে। আসলে এইচপি জিনিসটা কি, তার পূর্ণরূপ হলো হর্স পাওয়ার, বাংলায় বলা হয় অশ্ব ক্ষমতা। এই অশ্ব ক্ষমতার সংজ্ঞাটা আমরা এভাবে উপস্থাপন করতে পারি। যেহেতু আমরা জানি যে 1 এইচপি হর্স পাওয়ার সমান 746 ওয়াট। তো 746 ওয়াটটা দেখো, 1 এইচপি ইকুয়াল 746 ওয়াট। তো 746 ওয়াট হলে আমরা P ইকুয়াল W বাই T, এই সমীকরণ দিয়ে যদি লিখি, ক্ষমতার জায়গায় যদি লিখি আমরা 1 HP, আর ওয়াটের জায়গায় যদি লিখি 746 ওয়াট, 746 জুল, আর সময়ের জায়গায় যদি লিখি 1 সেকেন্ড,
তাহলে হর্স পাওয়ার সংখ্যাটা আমরা এইভাবে দিতে পারি, কোনো উৎস কর্তৃক প্রতি সেকেন্ডে 746 জুল কাজ সম্পন্ন করলে তাকে 1 এইচপি বা হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা বলে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের 60টি প্রশ্নের ভিতরে অলরেডি 6টি প্রশ্ন কমপ্লিট হয়েছে। 7ম নম্বর যে প্রশ্নটি ছিল, কোন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সরবরাহের ক্ষমতা 7 মেগাওয়াট বলতে কি বোঝায়? আসলে আনসারটা যদি আমরা এইভাবে সাজাই, তোমরা জানো যে 1 মেগা সমান 10 টু দি পাওয়ার 6। তাহলে আনসারটা যদি আমরা উপস্থাপন করি, দেখো 7 মেগাওয়াট, তাহলে আসবে 7 গুণন 1 মেগা সমান 10 টু দি পাওয়ার 6 ওয়াট। তাহলে 7 গুণন 10 টু দি পাওয়ার 6 আর 1 ওয়াট জানি আমরা 1 জুল বাই 1 সেকেন্ড। তাহলে দাঁড়ায় 7 গুণন 10 টু দি পাওয়ার 6 জুল 1 সেকেন্ড। আমরা এই আনসারটাও কিন্তু ঠিক এভাবেই দিতে পারি যে যদি পরীক্ষায় আসে কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষমতা 7 মেগাওয়াট বলতে কি বোঝায়, তাহলে আনসারটা আমরা এভাবে উপস্থাপন করব, কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষমতা 7 মেগাওয়াট বলতে বোঝায় যে ওই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে 1 সেকেন্ডে 7 × 10 টু দি পাওয়ার 6 জুল কাজ সম্পন্ন হয়ে থাকে বা বিদ্যুৎ উৎপাদন সরবরাহ হয়ে থাকে। তো ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ। আমাদের প্রথম টপিকস ক্ষমতা ও কর্মদক্ষতা, এই টপিকসের আলোকে আমরা লেকচার 1 উপস্থাপন করেছি, যেখানে 60টি প্রশ্ন। তারপর আমরা চলে যাই তার গাণিতিক সমীকরণ অর্থাৎ অঙ্কে। অঙ্কের ক্ষেত্রে দেখো, আমরা যদি অঙ্কগুলো করতে যাই, তাহলে দেখো অঙ্কের শুরুতে দেখো কতগুলো সূত্র তোমাদের সামনে উপস্থাপন করেছি। দেখো প্রয়োজনীয় সূত্রাবলী। নাম্বার 1, P = W/T, P = Fs/T, P = mgh/T। তারপর দেখো 1 HP সমান 746 ওয়াট। আর কোন চিহ্নটিকে কি দ্বারা প্রকাশ করা হয় সেটা আমরা তোমাদের বোঝার সুবিধাতে লিখে দিয়েছি। প্রকাশিত চিহ্নসমূহ: P = ক্ষমতা, W = কাজ, T = সময়, M = বস্তুর ভর, G = অভিকর্ষ ত্বরণ, তারপরে S = উচ্চতা, F = বল, S = সরণ। তো তোমরা আজকে যারা ক্লাসে উপস্থিত ছিলে, তোমরা দেখো আমরা এই বিষয়বস্তুর আলোকে 60টি প্রশ্নের পরে একটি অঙ্ক করাবো। অঙ্ক 1 দেখো, যদি এভাবে আসে কোন ইঞ্জিন 2 মিনিটে 10 কেজি ভরের কোন বস্তুকে 20 মিটার উচ্চতায় তুলতে পারলে ওই ইঞ্জিনের ক্ষমতা কত হবে? দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আনসারটা এইভাবে সাজাই, দেখো এখানে ভর m = 10 কেজি। যদি আমরা উচ্চতা নির্ণয় করি, উচ্চতা হবে h = 20 মিটার। তাহলে দেখো দুইটি মান আমরা নির্ণয় করে ফেলেছি। আর সময় আছে, সময়কে যদি আমরা t দ্বারা উপস্থাপন করি, তাহলে 2 মিনিট সমান 120 সেকেন্ড। আর যদি p নির্ণয় করি ইকুয়াল ওয়াট। তো দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা গাণিতিক সমীকরণটা কি জানি? p = mgh/t। দেখো m এর মান যদি হয় 10, g এর মান 9.8 আর উচ্চতা হবে
তোমার 20 মিনিটের, আর সময়টা যদি হয় 120, ক্যালকুলেশন করলে যে মানটা আমরা পেয়ে যাব সেটাই হচ্ছে তোমার আনসার। এটা হবে এককটা হবে ওয়াট। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে লেকচার 1 তার ভিতরে আমরা 7টি প্রশ্ন আলোচনা করেছি এবং তার আলোকে একটি অঙ্ক আমরা উপস্থাপন করেছি তোমাদের সামনে। পরবর্তীতে এই টপিকসের উপরে আমরা অনেকগুলো সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে যারা যারা উপস্থিত ছিলে, যারা এই ক্লাসগুলো অনুধাবন করেছো, তার ভিতরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে, সেগুলো তোমরা কমেন্ট বক্সের ভিতরে জানিয়ে দিবে। আমি চেষ্টা করব শতভাগ আনসার সলিউশন করে তোমাদেরকে সহজলভ্য করে দেওয়ার জন্য। তো সার্বিকভাবে তোমাদের ভালো রেজাল্ট এবং শরীর স্বাস্থ্যের ভালো প্রত্যাশা রেখে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।